হঠাৎ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা বা আপনি বিচার বিভাগের স্বাধীনতার ভবিষ্যৎটা কি আসলে? আমি তো আপনাকে বললাম যে আপনি আমাকে একটা কথা বলেন, বিচার বিভাগ পৃথকীকরণ দীর্ঘদিনের আন্দোলন। 96 সাল থেকে এটা শুরু হয়েছে, 96-97 থেকে মামলার মাধ্যমে, সেই মালদার হোসেন মামলা, সেটার থেকে শুরু করি। সেটাকে শেষ পর্যন্ত যখন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে একটা পৃথক সচিবালয় হয়ে গেল অধ্যাদেশের মাধ্যমে, যেটা রেফাত আহমেদ সাহেব চিফ জাস্টিস ওপেন করলেন। একটা সচিবালয় হয়ে গেছে, হইতে অনেক কষ্ট, তারপর সচিবালয়টা হয়ে গেছে, সেখানে সেই আইনটাকে আপনি বাতিল করলেন, আরও মজবুত করে আনবেন। এই যে আপনি সচিবালয়টা বাদ দিলেন, এটা কি বার্তা দিচ্ছেন? সচিবালয়টাকে যখন আপনি বিলুপ্ত করে দিলেন, তখন তারা চলে গেল আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে। তার মানে ডাইরেক্টলি তারা নির্বাহী বিভাগের অধীনে চলে যাচ্ছে। অর্থাৎ এখন তাদের নিয়োগকর্তা হয়ে যাবে বিচার বিভাগ তথা প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রণালয়, যার দাপট আছে সেই মন্ত্রী। ইউনূস সাহেব যখন বলছিলেন ছাত্র আমাদের নিয়োগকর্তা, আজকে তাদেরকেও ফিল করতে হবে যে বাংলাদেশের নির্বাহী বিভাগ যেটা, সেটা আমাদের নিয়োগকর্তা। এটা আপনি কেন করছেন? এটা করার কারণই হচ্ছে এই কনফিডেন্স তৈরি করা তাদের নিজেদের জন্যে। এই যেমন বলতেছে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে। এই ইনসাফ করা হবে কখন বলতে পারেন আপনি? একটা পূর্ণাঙ্গ আদালত কিন্তু রায় দিছে। আপনি এখন ইনসাফ করার প্রশ্ন আনা মানে কি আপনি কি রায়টা মানতেছেন না, বা রায়টা কি সঠিক হচ্ছে না? আপনি সেটা না বলে ইনসাফ করা হবে মানে কি বুঝায়? এখন তাহলে ইনসাফ হয় নাই। মানে এই যে বিতর্কটার জন্ম দিচ্ছেন, এবং এটার নিয়ন্ত্রণটা আপনাদের কাছে। যখনই আপনি বিচার বিভাগ নির্বাহী বিভাগের অধীনস্থ হয়ে যায়, ভাই দিন শেষে আমার পরিবার, দিন শেষে আমি ব্যক্তি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যত কথাই বলেন, দিন শেষে পরিবারের বাইরে আমরা কেউ যাইতে পারি না, প্রত্যেকেই। আপনি যদি কেউ দিন শেষে পরিবারের নিয়ে থাকতে চান, তাহলে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার না, ওই যে প্রাইম মিনিস্টার নিউজিল্যান্ডের, যিনি প্রধানমন্ত্রী, তার নিলেন না, চলে গেলেন যে আমার জন্য এটা না, আমার পারিবারিক জীবন আছে। তো আপনি দিন শেষে যদি পরিবার ভাবেন, দিন শেষে শুধু পরিবার ভাবলে আপনার রাজনীতি করা কঠিন। রাজনীতি একটা বিশাল জিনিস, আপনি রাষ্ট্রটাকে নিয়ে ভাববেন। আপনি রাষ্ট্রের চিন্তা যদি করেন, আজকে আপনি দেখেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ টোটালি, আপনি যদি ভালো করে দেখেন, নট ওয়ার্কিং ওয়েল। মব ইজ গোয়িং অন। অথচ আপনি পৃথিবীর উন্নত বিশ্ব যদি দেখেন, ফুয়াদ তো অনেকদিন লন্ডন ছিল, আপনি পায়চারি করবেন, ঘুরবেন, ইতিহাস নেবেন, দেখবেন যেখানেই তারা নগরায়ণ করছে বা শহর করতে গেছে, সেখানে প্রথম একটা বিচারালয় করছে, একটা বিচার বিভাগ প্রথম করছে। কারণ কি? মানুষের সহজাত স্বভাব আছে দুষ্টামি করার, সুতরাং সেইটাকে নিয়ন্ত্রণ করবে। আপনি যদি কোনো কোম্পানি করেন, তার টাকার তসরুপ হবে, এটি স্বাভাবিক। তসরুপ হইলে কোথায় যাবেন? আদালত। আদালত হইতেছে গণতন্ত্রের ভিত্তি, আর গণতন্ত্রের ভিত্তি যদি আদালত করেন, তাহলে সেটাকে করতে হবে ন্যায় বিচার এনশিওর করতে হবে। আর ন্যায় বিচার যদি এনশিওর করতে চান, তাহলে তাকে একটা আলাদা জুডিশিয়াল সিস্টেমটাকেই সম্পূর্ণ পৃথক রাখতে হবে। তো আপনি যদি তাকে হওয়া সচিবালয়টাকে বিলুপ্ত করে দেন, তার মতো আপনি পরিষ্কার ইন্টেনশনটা বুঝিয়ে দিচ্ছেন যে আগে যেভাবে দেশ চলছে এখনও দেশ একইভাবে চলবে, এবং আমরা কিন্তু সেই একই জায়গায় এখনও আছি। আজও পর্যন্ত কিন্তু কোনো সংস্কার হয় নাই। সংস্কার হবে সেটা জুলাই সনদের ভিত্তিতে। আজও পর্যন্ত কোনো এই বিন্দুমাত্র সংস্কার কিন্তু হয় নাই, এবং দেশটা চলতেছে জাস্ট আপনি ভিত্তিহীন ইয়ের উপরে। আপনি কিসের উপরে দেশটা চলতেছে বলেন না? আপনি আমাকে বলেন। যে কথা বারবার বলি, সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাস পরে নির্বাচন হওয়ার কথা, আপনি কোথায় আছেন? নির্বাচন করলেন 26 সালের ফেব্রুয়ারিতে। এটা সংবিধানে বলে নাই তো, তাহলে আপনি কিভাবে করতেছেন? এত কিছুর পরেও দেখবেন আপনার মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়া, কেউ কিন্তু এই কথাগুলো বলে না। কেন বলে না সেটাও বলছি। আপনি বর্তমান সরকারের যে কোনো সমালোচনা করবেন পত্রিকায়, এটা যদি আরও সহজভাবে বুঝাই, যে ফুয়াদের 10 টাকা আছে, আমার 5 টাকা আছে, আমার 5 টাকা ইনট্যাক্ট। ফুয়াদের যদি 1 টাকা সরে যায়, তাহলে কিন্তু ওর 9 টাকা হইল, আমার চেয়ে 4 টাকা বেশি। আর এক ধাপে 1 টাকা কমুক, 2 টাকা কমে গেল। এইখানে আজকে কোনো সমালোচনা হচ্ছে না। আপনি মিডিয়ায় আপনি যে প্রশ্নগুলো আমাদেরকে করেন, সেই প্রশ্নগুলো কনসার্ন ব্যক্তিকে করেন না। কেন করেন না? তাহলে সমালোচনা আসবে, নিউজের পরে ভিউজ আসবে অমুকের বক্তব্যে। সেটা কি হবে? এই সরকারের কোনো সমালোচনা আপনি যাই করেন না কেন, সেটা কিন্তু জামাত এবং এনসিপির জন্য প্লাস পয়েন্ট হবে।
সুতরাং জামাতকে যেহেতু লাইক করি না আমরা, কিংবা অনেকেই লাইক করে না, সোশ্যাল মিডিয়া লাইক করে না, আমলা লাইক করে না, বিজনেস অলিগাররা লাইক করে না, এবং তাদের এই বয়ান ঢেকে রাখার জন্য যা কিছু করা দরকার তাদেরকে অন্যভাবে উপস্থাপন করা হয়। সুতরাং আপনি এই সরকারের বিরুদ্ধে যে কোনো সমালোচনা করলেই তার যেটুকু ঘাটতি হবে, হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন, ওইটুক তারা গেইন করবে, সেই একটা মাত্র জায়গায় দাঁড়াই আছে। যদি এখানে এই সরকার কোনোভাবে, যেমন মব কন্ট্রোল হয় নাই, এই যে রামিসার কাহিনী যদি আপনি ধরেন, কতক্ষণ লাগবে? আপনি রামিসার বাবা বিচার চায় না, বিচার চায় না মানে কি? রাষ্ট্রীয় শিকার সে, যে বিচার নাই, ন্যায় বিচার নাই, বিচারই নাই, এটা সে কনফার্ম করে দিচ্ছে। তো সে কারণে আমি বলতেছি যে আপনি যদি এই সরকার কখনো কোনো, যেমন একটা কালচারাল আধিপত্যের কথা বলল, যদি এই সরকার সামনে এগুতে না পারে তাহলে কি হবে? কম্প্যারিজনটা চলে আসবে। আপনি দেখবেন ইউনুসকে নিয়ে সমালোচনা করা হয়, কিন্তু এই এনসিপি নিয়ে আগে যা বলছে এখন কিন্তু বলে না। এখন আলোচনায় আওয়ামী লীগ ব্যাক করেছে, মানে আওয়ামী লীগ নিয়ে আলোচনা। তার মানে হচ্ছে আইদার বিএনপি অর আওয়ামী লীগ, এই জায়গাটায় থাকতে হবে। প্রশাসনগুলি বা রাষ্ট্রীয় কাঠামোটা আমাদের সেই জায়গাটায় সেইভাবেই আছে। সুতরাং আপনি যদি কোনো কারণে এই সরকারের বিরুদ্ধে মিডিয়া চলে যায়, তাহলে সেই মিডিয়া কিন্তু আবার আওয়ামীর পক্ষে চলে যাবে। সেই জায়গাটায় আছে, সেটা দেখতে হবে। সামনে কিছুদিন দেখতে হবে। আমার আভ্যন্তরীণ রাজনীতি আমার বোঝা শেষ, এখন এক্সটার্নাল পলিটিক্সের উপরে ডিপেন্ড করতেছে এই গভর্নমেন্টের সাথে সম্পর্কটা। মিডিয়া এবং বিজনেস অলিগার্ক বলেন আর মাঝখানের আমলা বলেন, তাদের সাথে এই সরকারের সম্পর্কটা কেমন থাকবে, এটা ডিপেন্ড করে ওই এক্সটার্নাল হ্যান্ডেলিংয়ের উপরে। সেখানে যে কোনো চেঞ্জ আসলেই এইটার সুবিধাটা চলে যাবে আওয়ামী ঘরানার ভিতরে। আর ফুয়াদ যেটা বলছে আওয়ামী ডেড, আমি এখানে একটু ডিফার করি। সেটা হইল যে আপনার শক্তির ধ্বংস আছে, ধ্বংস নাই, রূপান্তর আছে। সুতরাং আওয়ামী লীগ মানে শেখ পরিবার এক হিসাব হতে পারে, বাট আওয়ামী লীগ আমার মনে অলরেডি সারফেসে আছে, কিন্তু হয়তো এখনও তারা মাঠে আসতেছে না, আনা হচ্ছে না, বা সুযোগ দেওয়া হচ্ছে না। এই কারণে যে দেখি যারা ক্ষমতাসীন তারা কি করে, কারণ আজকে এই ক্ষমতাসীনরা অনেক ত্রুটি বিচ্যুতি নিয়ে তারা ক্ষমতায় আছে। এর ভিতরে ব্যাংকের ডিফল্টার আছে, ডুয়েল সিটিজেনশিপ আছে, এগুলো সব কিন্তু বুমেরাং হবে অল্প সময়ের মধ্যে, যদি হাসিনার রিপ্লেসমেন্ট তারা না হয়। মানে শেখ হাসিনার রিপ্লেসমেন্ট বলতে আমি কি বুঝাইতে চাচ্ছি আপনারা বোধহয় বুঝছেন, যে শেখ হাসিনা যেভাবে 16 বছর ক্ষমতায় ছিল, সেই ধারাবাহিকতার ভিতরে যদি তারা ঢুকতে না পারে, সম্ভাবনা খুবই কম সেই জায়গায় ঢোকার। আর সে জায়গায় যদি ঢুকতে না পারে, তাহলে দে উইল বি ইন ট্রাবল ভেরি শর্টলি। জি, আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। একটি কথা বলছিলাম যে এক্সটার্নাল ইস্যুগুলো কিভাবে আসলে সরকার হ্যান্ডেল করবে, এটি একটি বড় বিষয়। উনি 3টি দেশের নাম উল্লেখ করেছেন, ভারত, চীন, যুক্তরাষ্ট্র। আপনি কিভাবে দেখছেন আসলে যে এই সম্পর্কগুলো আসলে কি প্রভাব ফেলতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে? এগুলো তো গুরুত্বপূর্ণ নিয়ামক, এবং সরকার ইতিমধ্যে বিভিন্ন কাঠামোগতভাবে এঙ্গেজমেন্ট তো হচ্ছে। চায়নার সাথে সম্পর্কের জায়গাটা দেখেন যে বাজেট সাপোর্ট থেকে শুরু করে আমাদের প্রকল্প, আমাদের যদি এফডিআই বলেন, ইনভেস্টমেন্টের জায়গায় বলেন, চায়নার তো হিউজ ইনভেস্টমেন্ট আছে অলরেডি বাংলাদেশে। আওয়ামী আমল থেকে এগুলো চলছে। তো সেই প্রকল্পগুলো চলমান রাখা এবং ফিউচারে আপনাকে টাকা ধার দিতে পারবে এমন দেশ তো পৃথিবীতে কম। আমেরিকার হচ্ছে আপনার মানে মাতব্বরি আছে, কিন্তু মানে পকেটে কিন্তু টাকা নাই আর কি, আপনাকে টাকা দিতে পারবে না। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর হচ্ছে প্রচুর শর্ত আছে, রিফর্ম, সংস্কার এগুলো মিলায়, যেগুলো বিএনপি সরকার মানে ইতিমধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা ফেলে দিয়েছে। এবং এই কারণে দেখেছেন যে অর্থমন্ত্রী যখন IMF এর টাকা ছাড় করবার জন্য গেছে, তাকে কিন্তু টাকা না দিয়ে পত্র পাঠে বিদায় করে দেওয়া হয়েছে। তো সেই জায়গাটাতে চায়নার সাথে একটা সম্পর্কের জায়গা হচ্ছে। আবার আমরা তাদের তো একটা বড় ইম্পোর্ট মার্কেট, মানে আমরা আনি, তাদের প্রায় $22 বিলিয়ন প্রোডাক্ট আমরা কিনি। অতএব সেই জায়গাতে আমাদের এই মিউচুয়াল সম্পর্কটা তো আছে, যে আমাদের একটা বড় বাজার এখানে আছে এবং আমরা নেগোশিয়েট করতে পারবো এখানে, যে আমরা কি কিনবো না। তুমি যদি আমাদেরকে আমার এক্সপোর্ট মার্কেট ট্রেড ডেফিসিট বাড়ানোর এবং ব্যালেন্স করার সুযোগ করে না দাও, এবং মানে আমাদের সামরিক সম্পর্ক জায়গাটাতে চায়না এবং পাকিস্তানের বানানো যে আপনার জয়েন্ট ভেঞ্চারে যে বিমানের কথা আসছে C-17,
থান্ডার প্লেন বাংলাদেশকে দেবার ব্যাপারে ইতিমধ্যে প্রস্তাব আছে, এবং অনেক মানে কম দামে ফ্রিতে দেওয়ার ব্যাপারে আলোচনাও আছে, ইনফ্যাক্ট 17টা 18টা, এবং সেটা কোথায় সেট আপ হবে এগুলো নিয়েও প্রচুর আলোচনা চলছে। তো অর্থনৈতিক সামরিক সব জায়গা থেকেই ভারত সাপেক্ষে আমাদের সম্পর্ক তো রিভাইজ করতে হচ্ছে, এবং গত 1.5 বছর থেকে টানা আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার সেটা সাকসেসফুলি করেছে। ভারতের সাথে আমার সম্পর্কটা হচ্ছে একান্তই প্রতিবেশী সুলভ। ভারতের সাথে আমার ট্রেড ডেফিসিট আছে হিউজ, আপনার 14-15 বিলিয়ন ডলার আমি ইম্পোর্ট করি। বাংলাদেশ হিউজ বাজার, অবৈধভাবে ধরলে এই টাকাটা আরও অনেক বেশি। এরপরে হচ্ছে ভারতের ফরেন রেমিটেন্সের একটা বড় সোর্স ছিল বাংলাদেশ ছিল। তো সেই জায়গাতে আমরা টেকনিক্যালি ভারতের উপর ডিপেন্ডেন্ট না কোনো কারণে। এমন কোনো প্রোডাক্ট আমরা ভারত থেকে আনি না যেটা না আনলে পরে আমার না খেয়ে থাকতে হবে। আমাদের এই লেভেলের ডিপেন্ডেন্সি ভারতের উপরে নাই, এক্সেপ্ট গত আমলে যেটা করেছে জ্বালানির ব্যাপারে, আপনার কুইক রেন্টাল থেকে শুরু করে আদানি, গ্যাসের পাইপলাইন, তেলের পাইপলাইন টাইপলাইন যেগুলো করে দিয়ে গেছে, জ্বালানি ক্ষেত্রে আমাদেরকে পার্শিয়ালি আওয়ামী লীগ ডিপেন্ডেন্ট করে দিয়ে গেছে। এবং প্রাতিষ্ঠানিক ভয়ভীতি এবং হুমকি এবং প্রতিষ্ঠান ধ্বংস করবার যে কাজ, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, যেটা আপনি মানে আওয়ামী লীগ প্রশ্ন যেটা বারবার বলছিলাম, যে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না ভাই। যেই দলের আমলে রয়ের অফিস ডিজিএফআইতে ছিল, পত্রিকাতে আসছে এবং এটা প্রতিবাদ হয়নি, রয়ের স্লিপার সেল আপনাদের আর্ম ফোর্সেসে ধরা পড়েছে, তাদের কোর্ট মার্শাল হয়েছে, আমাদের 5 থেকে 6 জন ডিজিএফআই চিফ পালায়া ভারতে গেছে। মানে কি ধরনের ভয়ঙ্কর রাষ্ট্রকে দুর্বল করে নিরাপত্তাহীন করে দিয়ে গেছে তারা এদিকে। মানে আওয়ামী লীগের আমল নামার খতিয়ান আলোচনা করলে আপনার তো মানে মহাকাব্য লিখতে হবে। মানে এইটা স্যাডলি আওয়ামী লীগ ফেরার যৌক্তিকতা কোথায়, লেজিটিমেসি কোথায়? তো ট্রেড ডেফিসিটে যেখানে আসতেছি, ইন্ডিয়া তার ট্রেড ডেফিসিটের ব্যালেন্স আমাদের সাথে করবে না। ইন্ডিয়া 54টা অভিন্ন নদীর যে পানির হিস্সা আমাকে দেবে না। ইন্ডিয়া আমার বর্ডারে কিলিং বন্ধ করবে না। অতএব সেই জায়গাতে আমার শক্তিশালী হওয়া এবং অ্যাসার্টিভ হওয়া যে এটা আমার দেশ, আমার সভরেন্টি, আমার স্বাধীনতা আমি রক্ষা করব। বাট ইকুয়ালি ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, তার যে সভরেন্টি, সেখানে আমি কোনোভাবে আঘাত করব না। এটা আমাদের একটা কমিটমেন্টের জায়গা এবং আমরা এটা কন্টিনিউসলি বলবো। কিন্তু আমাদেরটা আঘাত করলে আমাদেরকে অ্যাসার্টিভ হইতে হবে সেখানে, এবং অ্যাসার্টিভ হওয়ার জায়গা থেকে যা যা করার দিকে সেটা করতে হবে। আমেরিকার সাথে সম্পর্কের জায়গা দেখেন, আমাদের বড় এক্সপোর্ট মার্কেট একটা, ইউরোপের পরে আর একটা বড় এক্সপোর্ট মার্কেট, $8+ বিলিয়ন, ওখানে আমরা এক্সপোর্ট করি। আমাদেরকে এই ট্রাম্প আসার কারণে যেটা হয়েছে, আমরা একটু বিপদে আছি এখন। রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট করা হয়েছে, এবং সুবিধার জায়গা যেটা করেছে সেটা হচ্ছে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের এর থেকে বেটার ডিল ওই সময় করা সম্ভব ছিল না, এবং তারা সেটা সাকসেসফুলি করেছে। এবং তারা করেছে শুল্ক কমায়, আপনার যেটা মোস্ট ফেভার্ড নেশন এমএফএন অবস্থা থেকে নিয়ে এসে তারা যেটা 39% ইম্পোজ করে দিল সেটাকে 19%-এ নিয়ে আসছে। এর বাইরে যেটা করেছে সেটা হচ্ছে ট্রেড অ্যাডজাস্টমেন্ট করেছে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন এটা দিয়ে। যে জিনিসগুলো আমি অন্য মার্কেট থেকে ইতিমধ্যে আনতাম, ওটাই আমি ট্রান্সফার করছি। আপনি দেখবেন মাঝখানে আমাদের ফরেন মিনিস্টার একটা এমওইউ করেছে আমেরিকার সাথে, সেখানে দেখবেন আগামী 15 বছরে প্রতি বছরে $1 বিলিয়ন করে করে এলপিজি, এলএনজি এগুলো আমরা আমেরিকা থেকে আনবো। প্রতি বছর আমি $12 বিলিয়ন অলরেডি আমদানি করি এই জিনিসটা, জ্বালানি। আমি আমেরিকাকে বলছি আমি তোমার দেশ থেকে $1 বিলিয়ন বিষয় নেব। কটন আমি লার্জলি ইন্ডিয়া থেকে শুরু করে মধ্য এশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আমি আমদানি করি, আমি আমেরিকা থেকে কটন আমদানি করব। তো বাংলাদেশ সরকার যেটা করেছে, সিম্পলি ট্রেড অ্যাডজাস্টমেন্ট করেছে। ইম্পোর্ট মার্কেটে এক জায়গা থেকে না এনে, ওই জায়গা থেকে না এনে আমরা আমেরিকা থেকে আনার চেষ্টা করতেছি। এটার মাধ্যমে যেটা হয়েছে, ট্যারিফটাকে আপনার সাবসিডাইজ করা হয়েছে। বাট এটা এক্সিট ক্লোজ আছে, রিনেগোসিয়েশনের সুযোগ আছে। বাট ইকুয়ালি দেখেন, বোয়িংয়ের যে এগ্রিমেন্ট সরকার এসে তড়িঘড়ি করে করলো, এটা কিন্তু কেয়ারটেকার সরকার আপনার এই সাইনটা করে নাই। কারণ বোয়িংয়ের যে অফার আমেরিকা করেছে সেটা আমাদের স্বার্থ পরিপন্থী ছিল। কিন্তু বিএনপি সরকার এটাকে খুবই সিরিয়াসলি ক্রিটিক্যালি অ্যাসেস না করে তড়িঘড়ি করে ফেলেছে। আমাদের বিমান দরকার, আমাদের 47টা বিমান দরকার, সেখানে সম্ভবত 14টার ব্যাপারে করা হয়েছে, বাট চুক্তিটা ভালো হয়নি। জি, সংবিধান সংস্কারের ভবিষ্যৎ কোথায়? আবহাওয়ার রাজ্যে কি ভাই? দেখেন, আমি যদি আপনার একটা সিম্পল কথা বলি, আমি বলি আপনি যদি দুর্নীতিটাকে টিকায় রাখতে চান, দুর্নীতি টিকায় রাখলে পুরনো সিস্টেমটাকে টিকায় রাখতে হবে। আর পুরনো সিস্টেম যদি টিকায় রাখতে চান, আপনি সংবিধান সংস্কারে যাবেন না,
অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের যে জায়গাটা যাবেন না, তার প্রমাণ হইলই যে আপনি যদি ওই জুলাই সনদের চিন্তা নাও করেন, আপনি যদি এই বর্তমান ক্ষমতাসীন সরকারের 31 দফাটা চিন্তা করেন, সেখানেই তো বলা আছে, একটা ক্যাটাগরিক্যালি বলা আছে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে। তো সেই পৃথক সচিবালয়টাকে তো আপনি বিলুপ্ত করে দিলেন। তাহলে আপনি কি বার্তাটা তো যা দেওয়ার দিয়েই দিলেন, আমরা সেপারেশন অফ জুডিশিয়ারি চাই না, এটা তো একটা বার্তা। এবং আপনাকে দুর্নীতি টিকায় রাখতে হলে আরেকটা জিনিস আমি চিন্তা করেন, আমরা সবসময় বলি ইলেক্টেড, অবশ্যই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকার থাকবে, নির্বাচিত সরকার থাকবে, কিন্তু নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে কোথায়? আপনি বাংলাদেশের যদি বিশাল রেকর্ডটা দেখেন, 90 সালের পরের থেকেও যদি আমি দেখি, বিশাল রেকর্ড যদি দেখেন, কি কি ঘটছে? রমনা বটমূলে বোমা হামলা হয়েছে, হ্যাঁ, সিরিজ বোমা হামলা হয়েছে, 10 ট্রাক অস্ত্রের মামলা হয়েছে, কানসার্টে বিদ্যুতের জন্য 24টা নিরীহ লোককে হত্যা করা হয়েছে, তারপরে আপনার 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে, ক্রস ফায়ার, আয়নাঘর, শাপলা চত্বরের হত্যা, যা কিছু আপনি বলেন, কোন সময় হয়েছে? কোন সামরিক সরকার থাকাকালীন হয়েছে? নিশ্চয়ই না। আমার ভাই, দেশে তো আমার দরকার সেই জিনিসটা। আমার তো এটা ডোমেস্টিক, একটা বলে ইন্টারনাল সার্বভৌমত্ব, আর একটা এক্সটার্নাল সার্বভৌমত্ব। আমি যেগুলো বললাম সব আমার ইন্টারনাল সার্বভৌমত্বের সাথে সম্পৃক্ত। এই যে 10 ট্রাক অস্ত্র, কিংবা বোমা হামলা, কিংবা সিরিজ বোমা হামলা, 57 অফিসার হত্যা, আয়নাঘর, এগুলো তো আমার আভ্যন্তরীণ যে সার্বভৌমত্ব সেটা নাই। আর যদি এক্সটার্নালটা আনি, রোহিঙ্গা ঢুকছে 10 লাখ, ঠেকাইতে পারি নাই, তারাইতেও পারি নাই। এটা নিয়ে তাড়ানোর জন্য ফন্দি ফিকির করলেও কেউ দেশ বেঁচে দেয়, এইটা আমাদের পরিকল্পনাটা কোথায়? আর এক্সটার্নাল যে নিরাপত্তা, আমি তো বললাম, আমি তো অথরিটি নিতে পারি নাই, যে আমি এই দেশের সরকার, 18 কোটি লোকের আমাকে দায়িত্ব দিছে, আই এম দ্য অথরিটি। সেই অথরিটি আমি নিতে পারছি? আমি তো অথরিটি নিতে পারি নাই। কে কোন জায়গা থেকে কি বলতেছে? এই বিমানবন্দর, যুদ্ধ জাহাজ চলে আসলো আমার বন্দরে, আমেরিকার সাথে চুক্তি, এটা নিয়ে এক শ্রেণী দ্বিমত বা পক্ষে। আবার চায়নাকে দিব আমি তিস্তা, পক্ষে বিপক্ষে। ওইদিকে পদ্মা ব্যারেজ করার জন্য 34,000 কোটি টাকা নিজস্ব তহবিল থেকে আমি স্যাংশন দিয়ে দিলাম, আর 12,000 কোটি টাকার তিস্তা ব্যারেজের টাকা তো দিতে পারতেছি না আমি। সেটা তো আরো গুরুত্বপূর্ণ। তো সে কারণে আমি বলছি যে আপনি যদি দেশে প্রি কন্ডিশন, আপনি যদি বাংলাদেশি হন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করছি, মানে আমি কে বাংলাদেশি কে বাংলাদেশি না সেখানে আমি যাচ্ছি না। আপনি যদি বাংলাদেশি হন, তাইলে আপনি আমাকে বলেন এই সংবিধান সংস্কার করলে দেশের কি ক্ষতি হবে, জুলাই সনদ বাস্তবায়ন করলে এই দেশের জনগণের কি ক্ষতি হবে, বহির্বিশ্বের সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি হবে না, প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ক্ষতি হবে না। যেই জিনিসটা করলে আমার দেশের সমস্ত মানুষ ইউনাইটেড হয়ে যাচ্ছে এই মুহূর্তে, সেটা আমি করতেছি না। তার মানে কি? আমি চাই না। আমি সেই সিস্টেমটাই বহাল রাখতে চাই, যেই সিস্টেমটা করে গেলে আপনি লুট করে চলে যাবেন, পগার পার, আপনাকে ধরা যাবে না। যে যখন আসেন তাকে ধরা যাবে না। কারণ একটা জায়গা যদি শুধু থাকে বিচার ব্যবস্থা, এই একটা জায়গা আপনি ঠিক করেন, দেখবেন এই একটা জায়গা স্বাধীন করে দেন, আপনি দেখবেন যে দেশ, পৃথিবীর যত উন্নত দেশ দেখেন, আমি জানি না দুর্নীতির, আপনি গিয়ে দেখেন তাদের বিচার ব্যবস্থা কত মজবুত, ওই একটা জায়গায় টিকে থাকে। আর আমরা সেই বিচার ব্যবস্থাটাকে সবচেয়ে বেশি দুর্বল করার জন্য ফুল টাইম ব্যস্ত। এবং সম্প্রতি এই বিচার বিভাগের যে সচিবালয় করলাম আলাদা, সেটাকে বিলুপ্ত করে কনফার্ম করলাম যে বিচার বিভাগকে আমরা আমাদের গ্রিপের মধ্যে রাখতে চাই এবং দুর্নীতি বহাল রাখতে চাই। জি।